এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বুমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। গুড মর্নিং এভরিওয়ান। কিন্তু সামনে তাকিয়ে অবাক হয়ে গেল অয়ন, কেননা রুমে কেউ নেই। রান্নাঘর থেকে শব্দ আসতে লাগলো। শব্দ শুনে অয়ন রান্নাঘরের দিকে গেল। গিয়ে যা দেখলো তাতে তার চক্ষু চড়ক গাছ, কারণ সামনে তাকিয়ে দেখে আব্রাহাম রান্না করছে আর তার বাপি হাতে হাতে গুজে তা দেখছে। কি দেখছি কি আমি? ভাই, তুই রান্না করছিস? এতে এত অবাক হওয়ার কি আছে? বাপির শরীর ভালো না, আর বাপি রোজ রাত বেড়ে আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। ভাই, তুই পারিস রান্না করতে? আরে আমেরিকাতে তো একা থাকতে হতো, আর কোনো সার্ভেন্টের হাতের রান্না আমি খেতে পারতাম না, তো হালকা পাতলা রান্না করতে করতে শিখে গিয়েছি। ভাই, আমার ভয় লাগছে। অ্যাটলিস্ট খাওয়ার যোগ্য হবে তো নাকি? মারবো না ট্রেনে, আমার রান্না খেয়ে না হাত চাটতে থাকবি তুই, বুঝলি? ও বাবা, তাই নাকি? তাহলে আমি যাই, ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি যা। আবির আহমেদ রান্নার কাজ শেষ করে সবাই মিলে খেতে বসলো। বাপি, আমি আজকে থেকেই অফিস জয়েন করতে যাচ্ছি। হ্যাঁ, তা বলার কি আছে, এটা তো খুশির খবর আরো। তাহলে আমার কাজের প্রেশারটা একটু হলেও কমবে, বল? একদম না, উল্টো বাড়বে। আর আমি আজ এখন থেকে অফিসে যাব। কাল রাতে আমার ম্যানেজারের সাথে কথা হয়েছে। তাহলে আমি আর আজকে যাচ্ছি না। কি? কেন যাবি না? আরে আজকে ভাইয়া যাচ্ছে অফিসে, আর ম্যানেজার তো জানি। তাহলে আজ আর আমি আর না যাই। আজকে ভাইয়াই সামলাক সব কিছু। আমি বরং আগামীকাল থেকে শুরু করি। আজকে আমার রেস্ট দে। ফাঁকিবাজ, কি আর বলি সাধে। আচ্ছা বাপি, আমার খাওয়া শেষ, তাহলে আমি যাই। এখন আর রাশিদও আমার সাথে যাবে, বুঝলে? ওর কাজ আছে, আমি চলি। এইবারও থাক, নিজের খেয়াল রাখিস, আর বাপিকে দেখে রাখবিস, সময় মতো মেডিসিন দিয়ে দিবি। বাই বাই। এই বলে আব্রাহাম এবং রাশেদ গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেল। গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে যেতে লাগলো আব্রাহাম আর রাশেদ। আব্রাহাম গাড়ির গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে আছে। রাশেদ হঠাৎ করে বলে উঠল, স্যার, আজকে আপনি প্রথম আপনার বাবার অফিসে যাচ্ছেন, তাই আমি ম্যানেজারকে বলে রেখেছি যাতে আপনাকে তারা বিশেষভাবে ওয়েলকাম করে। তারা সবাই রেডি আছে, শুধু আপনার যাওয়ার অপেক্ষা। আমেরিকা থেকে নতুন কিছু ক্লায়েন্ট আসার কথা, তাদের সাথে ডিলের ব্যাপারে কিছু কথা আছে। তারা কখন আসবে? এসে পড়বে স্যার, আবার তাদের সাথে কথা হয়েছে। গুড। আব্রাহাম আর রাশেদ কথা বলছিল, কিন্তু তাদের ড্রাইভার হুট করেই অনেক জোরে গাড়ির ব্রেক কষে। আব্রাহাম গেল রেগে। হোয়াট দ্য হেল, এইভাবে গাড়ি কেন ব্রেক করলে? সরি স্যার, আসলে সামনে কি যেন একটা এসে পড়েছে, আমি দেখছি স্যার। ড্রাইভার গাড়ি থেকে নেমে পড়ল। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও যখন ড্রাইভার ফিরে আসছে না, তখন আব্রাহামই গাড়ি থেকে নেমে পড়ল। সামনে গিয়ে দেখলো ড্রাইভার দাঁড়িয়ে আছে। ড্রাইভার, কি হয়েছে? স্যার দেখুন না, কোথা থেকে যেন একটি বিড়াল এসে গাড়ির সামনে এসে পড়েছে, আর এই মেয়েটি বিড়ালটাকে বাঁচানোর জন্য সামনে এসে দাঁড়ায়। আমি মেয়েটিকে সরিয়ে দিতে চাইলে মেয়েটি এখন আমার সাথে কথা কাটাকাটি বাজিয়ে দিয়েছে। এবার রাশেদও গাড়ি থেকে নেমে পড়ে। আব্রাহাম সাথে সাথে সামনে তাকালো। সামনে তাকিয়ে আব্রাহামের চোখ কপালে উঠে গেল। এ তো সেই মেয়েটি যাকে দেখে আব্রাহাম তার চোখের পলক ফেলতেও ভুলে গিয়েছিল। সেই এক মেয়ের সাথে কেন যে তার বারবার দেখা হয় সেটা অজানা। মেয়েটির সাথে তার এক আলাদা কানেকশন জুড়ে রয়েছে। মেয়েটা বারবার আব্রাহামের সামনে আসে আর তার রাতের ঘুম হারাম করে চলে যায়। আব্রাহাম খেয়াল করলো মেয়েটি বিড়ালকে কোলে নিয়ে আদর করছে। তা দেখে আব্রাহাম মুচকি হাসলো। এবার মেয়েটি দাঁড়িয়ে পড়ল। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ, তাই অন্তত মনুষ্যত্ব তো থাকা দরকার, তাই না? এভাবে সাই সাই করে গাড়ি না চালিয়ে আশেপাশে কে কিভাবে যাচ্ছে তার দিকে একটু খেয়াল করে গেলেই তো ভালো হয়। আপনি জানেন, বিড়ালটা অল্পের জন্য অ্যাক্সিডেন্ট করা থেকে বেঁচে গেছে। ওদেরও তো জীবন আছে, পরিবার আছে। পরের বার থেকে খেয়াল রাখবেন প্লিজ। এইভাবে আর সাই সাই করে গাড়ি চালাবেন না। মেয়েটি আব্রাহামের দিকে তাকিয়ে একাধারে কথাগুলো বলে চলে গেল। আব্রাহাম যেন অন্য এক জগতে হারিয়ে গেছে। এতক্ষণ সে এক ঘোরে মেয়েটির দিকে তাকিয়েছিল। তার কথা বলা, ঘাইল চোখ দিয়ে তাকিয়ে থাকা, ঠোঁট জোড়ার একাধারে কথা বলা, সব কিছুই যেন আব্রাহামকে ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। এই প্রথম সে এই মেয়েটিকে তার সামনে কথা বলতে দেখল। মেয়েটি কথাগুলো আব্রাহামের চোখের দিকে তাকিয়ে বলছিল। আব্রাহামের হার্টবিট কয়েকটা মিসও গেছে, তাতে কোনো সন্দেহ নেই। বুকের ভেতরটা কেমন ধুকপুক ধুকপুক করছে। মেয়েটি যে আব্রাহামের সামনে থেকে কখন সরে গেছে, আব্রাহামের তাতে কোনো হুঁশই নেই।
স্যার স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের যাওয়া উচিত, দেরি হচ্ছে। ইয়া। আব্রাহাম রাশেদ গাড়িতে উঠে যেতে লাগলো। আব্রাহাম কিছুক্ষণ কি যেন একটা ভাবলো, তারপর রাশেদকে বলে উঠল, রাশেদ, জি স্যার। আমাদের 1 আওয়ারের মধ্যে আমার এই মেয়েটির সব ইনফরমেশন চাই। গট ইট? জি স্যার, পেয়ে যাবেন, আপনি নিশ্চিন্তে থাকুন। তার কিছুক্ষণের পর তারা অফিসে পৌঁছে গেল। আব্রাহাম গাড়ি থেকে নেমে চোখ থেকে সানগ্লাস খুলে এক নজর অফিসকে দেখে নিল। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ভেতরে হাঁটা ধরল আব্রাহাম। ভেতরে গিয়েই উপর থেকে বিভিন্ন ধরনের লাল নীল কাগজ পড়তে লাগলো আব্রাহামের ওপর। সামনে তাকিয়ে দেখলো সবাই হাতে করে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আব্রাহামকে ওয়েলকাম করবে বলে। আব্রাহাম সামনে এগিয়ে যেতে লাগলো। থ্যাংক ইউ। এখন থেকে রোজ দেখতে হবে। আব্রাহাম সবার সাথে দেখা করে ম্যানেজারের সাথে নিজের কেবিনে চলে গেল। কেবিনে গিয়েই ল্যাপটপে মুখ গুজে কাজ করতে শুরু করে দিল আব্রাহাম, কিন্তু কোনোভাবে সে তার কাজে মনোযোগ দিতে পারছে না। না চাইতেও সেই অপরিচিত মেয়েটির মুখ চোখের সামনে এসে পড়ছে। অবশেষে সে তার চেয়ার থেকে উঠে গিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। আব্রাহাম বড় কাচের দেয়ালের উপর হাত রেখে বাইরের ব্যস্ত শহরকে দেখতে লাগলো। মাঝে মধ্যে কফির কাপে চুমুক দিচ্ছে সে। হঠাৎ করে কেবিনের বাইরে কে যেন এসে বলল, মে আই কাম ইন স্যার? আরে রাশেদ, ইয়া কাম ইন। স্যার, আপনি যে মেয়েটির কথা বলেছিলেন তার পুরো ইনফরমেশন এতে আছে। ভেরি গুড। স্যার, মেয়েটির নাম নুজাইফা বিনতে আইরাত, পড়াশোনা করছে, এবার ইন্টার 2য় বর্ষের ছাত্রী। তিনি এবং তার একটি ছোট ভাইও রয়েছে। মায়ের নাম আতিয়া আহমেদ, তিনি হাউস ওয়াইফ। তার বাবা আশরাফুল আহমেদ চৌধুরী, তিনি মূলত রাজনৈতিক কাজে জড়িত। রাজনীতিতে তার যেমন অনেক খ্যাতি রয়েছে, ঠিক তেমনই অনেক দুর্নামও রয়েছে। তবে শুনেছি যে এই রাজনৈতিক দণ্ডের কারণে তার পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল, বোম বিস্ফোরণ হয়েছিল, আর এতে নাকি তারই হাত রয়েছিল। আব্রাহামের চোখগুলো মুহূর্তে রক্তবর্ণ ধারণ করে। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে সে। কপালের রোগগুলো ভেসে ওঠে। আব্রাহাম আবার রাশেদকে জিজ্ঞেস করলো, রাশেদ কি বললে? তার বাবার নাম কি? স্যার, আশরাফুল আহমেদ চৌধুরী পেশায় একজন রাজনীতিবিদ। এবার তুমি যেতে পারো। জি স্যার। এই বলে রাশেদ চলে গেল। কিন্তু আব্রাহাম রাগে অগ্নিমূর্তি ধারণ করেছে। আব্রাহামের চোখ দিয়ে যেন লাফা বের হচ্ছে। রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম। রাগে গা কাঁপছে তার। শেষে রাগ সামলাতে না পেরে আব্রাহাম এক ঝটকাতে চেয়ার থেকে উঠে পড়ল। টেবিলের উপরে থাকা গ্লাসটি নিয়ে দেয়ালে এক ঢিল দিল আব্রাহাম। সাথে সাথে কাচের দেয়ালটি ঝরঝর করে ভেঙে নিচে পড়ে গেল। সব ফাইলগুলো টেনে ছিঁড়ে ফেলল। কোনোভাবেই রাগ কমছে না আব্রাহামের। মনে পড়ে যাচ্ছে বারবার কিভাবে তার আপন চাচা তাদের শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। যাকে এত বছর ধরে আব্রাহাম পাগলের মতো খুঁজছে, সে আর কেউ না, তারই আপন চাচা আশরাফুল আহমেদ চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, আশরাফুল আহমেদ চৌধুরী, আর কেউ নয়, আব্রাহামেরই আপন চাচা। তার এই আপন চাচাই রাজনীতির জন্য আর সম্পত্তির লোভে আব্রাহামদেরকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। আব্রাহামের মা কুসুম আহমেদ চৌধুরী, বাবা আবির আহমেদ চৌধুরী, আব্রাহামের চাচা আশরাফুল আহমেদ চৌধুরী এবং তার স্ত্রী আতোয়া আহমেদ চৌধুরী সবাই একই সাথে একই পরিবারে থাকত। তখন আয়রাত মাত্র 2-3 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে, আর আব্রাহাম 8 থেকে 9 বছরের ছেলে। সবাই মিলে মিশে থাকলেও আশরাফুল আহমেদের মনে ছিল তার বড় ভাইয়ের জন্য শুধু ঘৃণা আর ঘৃণা। সবার সামনে ভালো থাকার অভিনয় করত মাত্র। আশরাফুল আহমেদের রাজনৈতিক ঝামেলা থাকায় বাড়িতে 2 দিন পরপরই মানুষজন বিভিন্ন বিচার নিয়ে আসত। এতে অতিষ্ঠ হয়ে আবির আহমেদ একসময় আশরাফুল আহমেদকে হুমকি দেন, যা তিনি যদি এগুলো ঝামেলা না থামায় তাহলে তিনি আশরাফুল আহমেদকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হবে। সবার সামনে আশরাফুল আহমেদ কিছু না বললেও রুমে গিয়ে অনেক রেগে যান। রাগে ফুঁসতে লাগে সে। আর সেই দিনে তিনি সিদ্ধান্ত নেন যে আবির আহমেদকে যে করেই হোক শেষ করে দিবেন তিনি। যেই ভাবা সেই কাজ। আশরাফুল আহমেদ প্ল্যান করেন যে বাড়িতে বোমা বিস্ফোরণ করাবেন, কিন্তু তখন তিনি তার স্ত্রী আতিয়া আহমেদ এবং তার মেয়ে আয়রাত বাড়িতে থাকবেন না।
তিনি অবশ্য তার এই প্ল্যানে অন্য কারো একজনের সাহায্য নিয়েছিলেন। পরের দিন সকালে আশরাফুল আহমেদ তার স্ত্রী এবং তার মেয়ে নিয়ে তার শ্বশুর বাড়ির কথা বলে বেরিয়ে পড়েন। বাড়িতে থেকে যায় শুধু আব্রাহাম, তার বাবা আবির আহমেদ চৌধুরী, তার মা কুসুম আহমেদ চৌধুরী। সেই দিন অয়ন ও আব্রাহামদের বাড়িতে ছিল। এইদিকে আশরাফুল আহমেদ বাড়িতে বোমা ফিট করে এসেছেন। বাড়ির দিকে দৌড়ে এসে আশরাফুল আহমেদ দাঁড়িয়ে আছেন। হাতে তার একটি রিমোট, মুখে লেগে আছে বাঁকা হাসি। তিনি গুড বাই বড় ভাই ভাবি এই বলেই রিমোটের বাটনে চাপ দিয়ে দিলেন। এক বিকট শব্দে বাড়ি থেকে আগুনের লাভা বেরিয়ে এলো। আকাশে কালো ধোঁয়া উড়ে যেতে লাগলো। বাড়ির ভিতরে থাকা আব্রাহাম, তার বাবা মা, অয়ন সবাই ভয়ে জড়সড় হয়ে গেল। ভাগ্য ভালো যে সেই দিন তাদের গাড়ির ড্রাইভার ছিল। তিনি শব্দ শুনে ছুটে আসেন এবং দেখেন এই অবস্থা। তিনি দ্রুত গিয়ে আব্রাহাম, তার বাবা ও অয়নকে বাইরে নিয়ে আসলো। কিন্তু আব্রাহাম মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজেও তাকে যখন পাওয়া গেল না, তখন এক প্রকার বাধ্য হয়েই ড্রাইভার তাদেরকে নিয়ে বাড়ির বাইরে এসে পড়ে। বাড়ির বাইরে আসার সাথে সাথে সম্পূর্ণ বাড়ি এক ভয়ঙ্কর আওয়াজে বিস্ফোরণ হয়ে গেল। সাথে আব্রাহামের মাও মারা গেলেন। আর অন্যদিকে আশরাফুল আহমেদ চৌধুরী অট্টহাসিতে ফেটে পড়লেন। ভাগ্য ভালো আব্রাহাম, তার বাবা এবং অয়ন প্রাণে বেঁচে যায়। আব্রাহামের বাবা আবির আহমেদ হাঁটু কেড়ে মাটিতে বসে পড়লেন এবং কান্নায় ভেঙে পড়লেন। তাদের ড্রাইভার চাচু তাদের নিয়ে তার বাড়িতে চলে গেলেন এবং তাদের দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। কিন্তু আবির আহমেদ যেতে নারাজ। তিনি বললেন, না, আমি দেশের বাইরে যাব না, আমি এখানেই থাকবো। আবির আহমেদের হঠাৎ করেই মনে পড়ে আশরাফুল আহমেদের কথা। তিনি তাদের ড্রাইভারের ফোন দিয়ে আশরাফুল আহমেদের কাছে ফোন দেন। আশরাফুল আহমেদ ভালোভাবে ফোনের দিকে না তাকিয়েই ফোন রিসিভ করেন এবং হাসতে হাসতে বলেন, আমার এতদিনের আশা পূর্ণ হয়েছে রে, পূর্ণ হয়েছে। আমার পথের সব থেকে বড় কাঁটাকে আমি তুলে ছুঁড়ে ফেলেছি। এখন আমার পথে আর কেউ কখনো আসবে না, বাধা হয়ে দাঁড়াবে না। আবির আহমেদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। তার আপন ছোট ভাই কিনা তারই পরিবারকে শেষ করে দেওয়ার পিছনে লেগেছে। আবির আহমেদের চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ল। আর এই সব কিছুই আব্রাহাম দেখছে। আবির আহমেদ তাদের ড্রাইভারকে বলল সে যেন তাদের দেশে থাকারই ব্যবস্থা করে দেন, কিন্তু কেউ যেন তা জানতে না পারে, বিশেষ করে তার ভাই আশরাফুল আহমেদ। আবারও তাদের জান নেওয়ার জন্য আদা লবণ খেয়ে লাগবেন। এতটা বছর আব্রাহাম, তার বাবা আবির আহমেদ এবং অয়ন গা ঢাকা দিয়েছিল দেশে। কিন্তু যখন আব্রাহাম বড় হলো তখন তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার কথা বললেন আবির আহমেদ। অয়নকেও পাঠিয়ে দিতে চাইলে অয়ন যেতে চায় না, যার ফলে সে দেশেই তার বাপির কাছ থেকে যায়। অন্যদিকে আশরাফুল আহমেদ চৌধুরী আবার তার রাজনীতিতে লেগে পড়ে। আবার তার কুকাণ্ড শুরু হয় এবং আবির আহমেদ বেশিরভাগ সম্পত্তি তার নামে করে দেয়। বাকিটুকু করতে পারে না, কেননা বাকি সম্পত্তির পেপার সেই বাড়ির সাথেই জ্বলে পুড়ে যায়। কিন্তু এর মধ্যে তাদের ড্রাইভার চাচু মারা যান। ফের শোকের ছায়া নেমে আসে আবির আহমেদের জীবনে। অবশেষে সবকিছু পাড়ি দিয়ে আবির আহমেদ চৌধুরী অয়ন নতুন করে বাঁচতে শেখে। অনাথ আশ্রমের বাচ্চাদের দেখাশোনা করতে থাকেন। আর সেই থেকেই আব্দুল কাদিরের সাথে আবির আহমেদের খুবই গভীর সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু সবাই সবকিছু ভুলে গেলেও আব্রাহাম তার মনের দেয়াল থেকে এই কালো স্মৃতিগুলো কোনোভাবেই ভুলতে পারে না। তার চোখে এবং মস্তিষ্কে শুধুই একই কথা ঘুরতে থাকে, তা হলো প্রতিশোধ। আর আমেরিকাতে নিজের আলাদা বিজনেস হওয়ার কারণে আর তার এই প্রতিশোধ নেওয়ার আগুনে তাকে এই মাফিয়া জগতে নেমে আসতে হয়েছে। আর ধীরে ধীরে আব্রাহাম হয়ে ওঠে আব্রাহাম আহমেদ চৌধুরী, দ্য মাফিয়া কিং। আব্রাহাম এতদিন তার আপন চাচা অর্থাৎ আশরাফুল আহমেদ চৌধুরীকে খুঁজে এসেছিলেন। অবশেষে পাওয়া গেল। আব্রাহাম এইসব কিছু মনে করছে আর রাগে ফুঁসছে। চোখ বন্ধ করে রাগটাকে কোনো রকমের সামলে নিল আব্রাহাম। টেবিলের ওপর হাত রেখে ধূপ করে চোখ খুলল আব্রাহাম। তাকে দেখে ভয়ঙ্কর লাগছে। আব্রাহাম তার ঠোঁটে বাঁকা হাসি ঝুরিয়ে বলতে লাগলো, মিস নুজাইফা বিনতে আয়রাত, তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম আমি। ভেবেছিলাম তোমাকে ভালোবেসে আপন করে দেব, কিন্তু তুমি তো আমারই চাচা জানের একমাত্র মেয়ে বের হলে। এতদিন তোমাকে চাইতাম ভালোবাসা হিসেবে, কিন্তু এখন তো তুমি আমার জেদে পরিণত হলে। ভালোবাসতে হলেও এখন আমার তোমাকে চাই, আর প্রতিশোধ নেওয়ার জন্য হলেও এখন আমার তোমাকেই চাই। আই ওয়ান্ট ইউ, অনলি ইউ, অ্যাট এনি কস্ট বেবি গার্ল। এখন তুমি চাইলেও আমার, আর না চাইলেও আমার। যদি তুমি নিজে আমার কাছে ধরা দাও তাহলে তো ভালো, আর যদি না দাও
তাহলে কি করে পেতে হয় তা আমার ভালোই জানা আছে। ইন নির্মোহল। আয়রাত, আয়রাত, এই মেয়ের সাথে আমি আর পারি না। একে ঘুম থেকে তোলার জন্য আমাকে প্রতিদিন সকালে উঠে যুদ্ধ করতে হয়। এই আয়রাত, ওঠ মা, কত বেলা হয়ে গেছে, খেয়াল আছে কিছু? আজকে কলেজে যাওয়ার ইচ্ছে নেই তোর? তাড়াতাড়ি উঠে পড়। উফ মা, চিল্লাচ্ছ কেন? আবার শুরু হয়ে গেছে তোমার সেই ভাঙা রেকর্ড। কি? আমি চিল্লাচ্ছি? একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিস কয়টা বাজে? কটা আর বাজবে? 6টা হয়তো। জি না নবাবের বেটি, এখন বাজছে 8:20, আর ঠিক 9টায় আপনার কলেজ আছে। কি? জি। আম্মু, এত বেলা হয়ে গেছে, তুমি আমাকে আরো আগে ডাকুনি কেন? কি বললি? আমি তোকে গত 1 ঘন্টা যাবত ডেকে চলেছি, কিন্তু তোর তো ওঠার কোনো নাম গন্ধই নেই। আচ্ছা হয়েছে, তুমি নিচে গিয়ে ব্রেকফাস্ট বানাও, আমি দ্রুত ফ্রেশ আসছি। আতিয়া আহমেদ নিচে রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তা বানাতে লাগলো। আশরাফুল আহমেদ টেবিলে এসে পেপার পড়াতে মনোযোগ দিলেন। কিছুক্ষণ পরে আয়রাত ফ্রেশ হয়ে একটা মিষ্টি কালারের চুড়িদার পরে নিচে নেমে এলো। পাপা, পাপা। গুড মর্নিং মামুনি। গুড মর্নিং পাপা। তা ঘুম কেমন হলো? অনেক ভালো পাপা। নে এবার তাড়াতাড়ি খাবার টেবিলে বস, তোর মা নাস্তা আনা। না পাপা, এখন আর খাবো না, হাতে একদম সময় নেই। ঘুম থেকে এত বেলা করে উঠলে এমনই হবে, হালকা কিছু খেয়ে যা। না আম্মু, দেরি হয়ে যাবে খেতে গেলে, আর আমি এটা খেয়ে নিব। ঠিক সেই সময় লাফাতে লাফাতে আয়ুষ এলো। গুড মর্নিং আপি। গুড মর্নিং সোনা। আচ্ছা দাঁড়া, তাহলে আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, সে তোকে কলেজে নামিয়ে দেবে। না বাবা, আপনি আসবে, আমি ওর সাথেই চলে যাব। আচ্ছা যা তাহলে, সাবধানে যাস। ঠিক আছে। আয়ুষ থাক, আম্মু পাপা আমি যাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মামুনি। এই বলে আয়রাত সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। বাইরে এসে আয়রাত বারবার অবনীকে ফোন দিচ্ছে, কিন্তু অবনী ফোন ধরছে না। আল্লাহ, এই মেয়ে কবে মানুষ হবে? কাজের সময় এই মেয়েকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এদিকে সব রিক্সাওয়ালারা কি বিয়ে খেতে গেছে নাকি? একটা কেউ আজ দেখা যাচ্ছে। বাবা বলল গাড়ি নিয়ে যেতে, কেন যে নিয়ে এলাম না, ধুর ভালো লাগে না। এই বলে আয়রাত সামনে এগিয়ে যেতে লাগলো, কিন্তু কিছু দূরে যেতেই কথা থেকে যেন একটা কালো গাড়ি এসে আয়রাতের পথ আটকে ধরলো। গাড়ি থেকে কে যেন নেমে আয়রাতের সামনে এসে দাঁড়ালো এবং কিছু একটা স্প্রে করলে আয়রাত তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলে। সে আর কেউ না, বরং আব্রাহাম ছিল। আব্রাহাম আয়রাতকে গাড়িতে তুললো। সারা রাস্তা আব্রাহাম নেশা লাগানোর মতো আয়রাতের দিকে তাকিয়েছিল। তারপর আয়রাতকে নিয়ে গিয়ে একটা বাংলোতে যায়। আর তারপরের কাহিনী তো আপনারা জানেনই। বর্তমান আয়রাতের পাশে শুয়ে পুরনো অতীতগুলো ভাবছিল আব্রাহাম। আয়রাতের দিকে তাকিয়ে দেখলো আয়রাত গভীর ঘুমে। আব্রাহাম তাকে দেখে মুচকি হেসে উঠে গেল। করিডোরে গিয়ে 2 হাত ভাঁজ করে দাঁড়ালো আব্রাহাম। তার কিছুক্ষণ পরে আয়রাতের ঘুম ভেঙে গেল। আয়রাত ধীরে ধীরে উঠে নিচের চারপাশে তাকিয়ে দেখতে লাগলো, কিন্তু না, সে কোথায় আছে? এখন তাকে যখন প্রথম তুলে আনা হয় তখন তো এই ঘর ছিল না, তাহলে এইটা এখন কোন ঘর? মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো আয়রাত। এই রুমটি পুরোপুরি আলাদা, কিন্তু রুমটি অনেক সুন্দর করে সাজানো এবং আয়রাত একটি গোল বিছানাতে রয়েছে। পরক্ষণেই তার সবকিছু মনে পড়ে গেল যে সে তো এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার পারল না। আব্রাহাম তাকে আবার খুঁজে বের করে ধরে এনেছে তার কাছে। আয়রাত নিচের দিকে খেয়াল করে দেখলো তার শরীরের জায়গায় জায়গায় কামড়ের দাগ রয়েছে। আয়রাতের এখন ভীষণ কান্না পাচ্ছে, তবুও নিজেকে সামলে নিল। আয়রাত খেয়াল করলো তার গায়ে ওড়না নেই। ঠিক সেই সময় আব্রাহাম রুমে আসলো এবং আয়রাতকে দেখে বলতে লাগলো, কি মিস, ঘুম ভাঙলো বেবি গার্ল? আয়রাত কিছু বলছে না, সে তার ওড়না খুঁজছে। আব্রাহাম ব্যাপারটা খেয়াল করে বলে উঠল, তোমাকে ওড়না ছাড়াই ভালো লাগে। অসভ্য। অসভ্য বলো যাই বলো, আমি তোমারই। আপনি কেন বুঝতেছেন না যে আমি আপনাকে ভালোবাসি না? এভাবে জোড়াজুড়ি করে আর যাই হোক কখনো কারোর ভালোবাসা পাওয়া যায় না। আপনি প্লিজ আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব। সবাই আমার জন্য চিন্তা করছে। জান, আমি তো তোমাকে চলে যাওয়ার জন্য ধরে আনিনি। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো তাতে আমার কোনো কিছুই আসে যায় না, কেননা আমার ভালোবাসা আমাদের দুজনের জন্য যথেষ্ট। আর আমি তোমাকে আমার জন্য এনেছি, আবার ভালো থাকার জন্য, বিকজ আই নিড ইউ ব্যাডলি। আমার তোমাকে লাগবে, যে করেই হোক, যেভাবেই হোক, তুমি আমার। টাকা, তাই না? টাকা লাগবে আপনার? আপনি টাকার লোভে এমন করছেন, তাই না? কত? ঠিক কত টাকা লাগবে আপনার বলুন,
আমার বাবা আপনাকে সব দেবে। তাও প্লিজ আমাকে যেতে দিন প্লিজ। এভাবে পাগলের মতো হাসার কি আছে? বেবি গার্ল, লাইক সিরিয়াসলি? আমি আব্রাহাম আহমেদ চৌধুরী টাকার জন্য তাও আবার তোমাকে তুলে আনবো? হাসালে জান, হাসালে। আমাকে এখান থেকে যেতে দিন, ভালোই ভালোই বলছি। আমার বাবা একবার জানতে পারলে আপনাকে মেরে ফেলবে। ঐশালসি, দেখা যাক কে কাকে মারে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? তা তো আমার এই ছোট মাথায় ঢুকবে না, বাদ দাও। আমি থাকবো না এখানে, চলে যাব আমি এখনই। এই বলে আয়রাত দরজার দিকে যেতে লাগলে আব্রাহাম খপ করে আয়রাতের হাত ধরে ফেলে। আয়রাতের দুই হাত মুচড়িয়ে পিছনে ধরে আয়রাতকে নিজের সাথে একদম চেপে ধরে আব্রাহাম। আয়রাত ব্যথায় কুকড়িয়ে ওঠে। আব্রাহাম আয়রাতের মুখের কাছে মুখ এনে বলতে লাগে, কোথায় যাচ্ছ জানেমান? তুমি কি ভেবেছো এত সহজে আমি তোমাকে এখান থেকে যেতে দেবো? কখনোই না। এখানে এই আব্রাহামের হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না। আর তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ছেড়ে দেবো? আয়রাত ব্যথায় চোখ বন্ধ করে রয়েছে। আয়রাত চোখ জোড়া খুলে আব্রাহামের দিকে তাকালো। তাকিয়ে দেখলো আব্রাহাম রক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। আয়রাত ভয় পেয়ে গেল। ভয়ে কয়েকটা শুকনো ঢোকও গিলল। আব্রাহাম হাত ছোড়া আরো শক্ত করে চেপে ধরলে আয়রাত আবারও চোখ খিচে বন্ধ করে ফেলল। এভাবে কিছুক্ষণ থেকে আব্রাহাম আয়রাতের হাত ছেড়ে দিল। এবার হুট করে আয়রাতকে টাইটলি জড়িয়ে ধরল এবং কানের কাছে বলতে লাগলো, কেন জান, কেন রাগিয়ে দাও আমি বারবার? আমি আমার রাগ সামলাতে পারি না। প্লিজ এমন করো না, আর আমার থেকে দূরে যেও না প্লিজ জান। আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু তোমাকে হারাতে পারবো না। কেননা তুমি আমার অস্তিত্ব। তোমাকে হারালে আমি হারিয়ে ফেলবো, জীবন তো লাশ হয়ে যাবো আমি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আয়রাত বুঝতে পারল যে আব্রাহাম কিছুটা ইমোশনাল হয়ে পড়েছে। আব্রাহাম আয়রাতকে ছাড়িয়ে বলল, বেবি গার্ল, তোমার অনেক খিদে পেয়েছে তাই না? আমি জানি তুমি খিদে কিছুতেই সহ্য করতে পারো না, আর সকাল থেকে তুমি কিছুই খাওনি। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে আব্রাহাম আয়রাতের গালে টুক করে একটা কিস দিয়ে চলে গেল। আয়রাত অবাকের শেষ প্রান্তে। যাওয়ার আগে আব্রাহাম আয়রাতের রুমের দরজা পেছন দিক দিয়ে লাগিয়ে রেখে গেল। আয়রাত আস্তে করে বিছানাতে বসে পড়ল এবং ভাবতে লাগলো যে কি থেকে কি হয়ে গেল। কে এই লোক বারবার নিজেকে আব্রাহাম আহমেদ চৌধুরী বলে দাবি করছে? আয়রাত তো এই লোককে ভালোভাবে চেনেও না, তাহলে কেনই বা তাকে তুলে আনা হলো? কি চাই এই লোক? লোকটা পুরোই পাগল, কি সব অদ্ভুত অদ্ভুত আচরণ করে বেড়ায়। সব কিছু যেন আয়রাতের মাথার ওপর দিয়ে যাচ্ছে। আয়রাতের বসে বসে এইসবই ভাবছিল তো তখনই আব্রাহাম প্লেটে করে খাবার নিয়ে এলো। আমাকে নিয়ে ভাবা শেষ হলে এখন খেয়ে নিতে পারো। আপনি কিভাবে জানলেন? কাম অন বেবি গার্ল, তুমি আমার হবু বউ, তাহলে আমি তোমার মনের কথা জানবো না তো আর কে জানবে শুধু? কি মানে কি? কে কার হবু বউ? এসব কি বলছেন আপনি? তুমি আমার হবু বউ, এই আব্রাহাম আহমেদ চৌধুরীর হবু বউ। কি 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 যা? আর কিছু বলতে পারল না আয়রাত। আব্রাহাম আয়রাতের ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল। আর একটা কথাও না, এবার খাবারটা খেয়ে নাও তাড়াতাড়ি। আর যদি বেশি বকবক করিস তো আমি মুখ বন্ধ করার অন্য রাস্তা অবলম্বন করব। আয়রাত আব্রাহামের দিকে তাকালে আব্রাহাম টুক করে আয়রাতকে চোখ টিপ মারে। আয়রাত অবাক হয়ে যায়, প্লাস খুব রেগে যায়। বেবি গার্ল, হাঁ করো, হাঁ করো জান। আমি বলছি তো খাবো না। দেখো, আমি বেশ ভালো করে জানি যে তোমার অনেক খিদে পেয়েছে, তো অযথা টাইম ওয়েস্ট না করে চুপচাপ খেয়ে নাও। হাঁ করো। আম্মু! এই সুযোগে আব্রাহাম আয়রাতের মুখে খাবার পুড়ে দিল। আয়রাত তো পুরোই বোকা বনে গেল। আয়রাত আওয়াজ করতে লাগলো। আব্রাহাম তা দেখে দিল এক ধমক। আয়রাত ভয় পেয়ে একদম চুপসে গেল, তারপর খেতে লাগলো। বেবি গার্ল, তুমি থাকো, আমি একটু বাইরে যাচ্ছি। ওকে, একটু পরে ফিরে আসবো। তুমি রেস্ট নাও। উল্টো পাল্টা কোনো কিছু করা তো দূর, ভাববেও না, তাহলে কিন্তু কপালে শনি আছে। অবশ্য চাইলেও তুমি এখান থেকে আমার পারমিশন ছাড়া বের করতে পারবে না, কেননা এখানে 15 জন বডিগার্ড পাহারা দিচ্ছে। না বাইরে থেকে কেউ ভিতরে আসতে পারবে, আর না ভিতর থেকে কেউ বাইরে যেতে পারবে। সো ডোন্ট ট্রাই টু এসকেপ ফ্রম হিয়ার, ওকে বেবি গার্ল? লাভ ইউ, আই উইল বি ব্যাক আফটার সাম টাইম। বাই বেবি। এই বলে আব্রাহাম চলে গেল। আয়রাত জানালার কাছে গিয়ে দাঁড়ালো। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে আয়রাত, আর চোখের পানি ফেলছে। আম্মু পাপা আয়ুষের কথা খুব মনে পড়ছে আয়রাতের। না জানি তারা কেমন আছেন, কি করছেন। অন্যদিকে নীরমহলে আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না মানে কি অফিসার?
আমার মেয়ে সেই সকালে কলেজের জন্য বেরিয়ে গেছে, আর এখন বাজে রাত 9টা। এখনও আমার মেয়ে বাসায় এলো না। কোথায় গেল আমার মেয়ে? আমি কিছুই জানি না। যে করেই হোক আমার মেয়েকে আমার সামনে আমি দেখতে চাই অফিসার। আমি টাকা দিয়ে এই অপদার্থগুলোকে পালছি। অফিসার, আমি আমার মেয়েকে আমার সামনে দেখতে চাই, ব্যাস। ওগো শুনছো, আমি তো অবনীকে ফোন করেছিলাম। আপনি বললো যে আয়রাত নাকি আজকে কলেজেই যায়নি, ওর সাথে দেখাই হয়নি। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি আমার মেয়েকে আমার কাছে এনে দাও, যে করেই হোক এনে দাও। আহা আতিয়া, এভাবে ভেঙে পড়লে কি চলবে? শক্ত হও, ধৈর্য ধরো। আমরা খুব শীঘ্রই আমাদের মেয়েকে আমাদের সামনে পাবো। তুমি শান্ত হও আতিয়া। পাপা, পাপা, আপি কোথায় চলে গেছে আমাদের ছেড়ে? না বাবা, তোমার আপি কোথাও যায়নি। তোমার আপি তাড়াতাড়ি ফিরে আসবে আমাদের। আয়রাতের পুরো পরিবার আয়রাতের চিন্তায় মগ্ন, আর অন্যদিকে আয়রাতের কান্না করতে করতে নাজেহাল অবস্থা।